শাহাদ বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে গেল। সদর দরজা খুলে দিল বাড়ির কাজের লোক। বাড়ির সবাই তখন খেয়ে দিয়ে যার যার ঘরে চলে গেছে, শুধু রেজিয়া সুলতানা সোফায় বসে টিভি দেখছিলেন আর শাহাদের জন্য অপেক্ষা করছিলেন। শাহাদকে ঢুকতে দেখে টিভি অফ করে এগিয়ে এলেন। বললেন, এত রাত করে এলি যে? শাহাদ উত্তর দেয়ার আগেই শাহাদের সাদা পাঞ্জাবিতে রক্ত দেখে আঁতকে উঠলেন রেজিয়া সুলতানা। ভয়ার্ত কণ্ঠে বললেন, তোর পাঞ্জাবিতে রক্ত কেন? কোথাও আঘাত পেয়েছিস? শাহাদ ভ্রু কুঁচকে তার পাঞ্জাবিতে তাকাল। বুকের কাছে কয়েকটা রক্তের ফোঁটা দেখতে পেল। শুকিয়ে গেছে। রক্ত যে লেগেছে এটা সে জানত না, এখন জানল। রেজিয়া সুলতানার দিকে তাকিয়ে অপ্রস্তুত হেসে বলল, আমার রক্ত না, তমাল মারামারি করে হাত কেটে ফেলেছিল ওইটারই রক্ত। রেজিয়া সুলতানা তাও নিশ্চিত হতে পারলেন না, ঘুরিয়ে ফিরিয়ে শাহাদকে ভালো করে পরখ করলেন। বললেন, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে কুহুকে নিয়ে খেতে আয়। আমি খেয়ে এসেছি। কুহু খায়নি? না, তোর জন্য অপেক্ষা করেছে। কোনোমতেই তাকে খাওয়ানো যায়নি। কাউকে দিয়ে ওর খাবারটা উপরে পাঠিয়ে দাও। শাহাদ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটানে পাঞ্জাবিটা খুলে ফেলল। পাঞ্জাবির নিচে সাদা গেঞ্জি আছে। রক্ত লেগে থাকা পাঞ্জাবি দেখলে কুহু ভুল বুঝতে পারে। পাঞ্জাবিটা হাতে নিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকল। দেখল শাড়ি পরা কুহু বিছানায় শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে কি? শাহাদের খুব খারাপ লাগল। মেয়েটা ওর জন্য অপেক্ষা করে না খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর ও কিনা পার্টি অফিসে খেয়ে এলো। শাহাদ হাতের পাঞ্জাবিটা ঘরের এক কোণে থাকা ময়লা কাপড় রাখার বাস্কেটে ছুঁড়ে দিল। তারপর কুহুর কাছে দাঁড়িয়ে মৃদু স্বরে কুহু, কুহু বলে ডাকল। কুহু ঘুমায়নি। এতক্ষণ বসে ফোন টিপছিল। শাহাদের আসার খবর পেয়ে সে ভং ধরে শুয়ে পড়েছে। কুহুর মুখটা অন্যদিকে ফিরিয়ে রাখায় শাহাদ মুখটা দেখতে পেল না। না হলে হয়তো জোর করে খিচে রাখা কুহুর চোখ দুটো দেখেই বুঝে ফেলত যে কুহু ভং ধরেছে। শাহাদের খুব খারাপ লাগল। সেটি শার্ট ট্রাউজার নিয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। শাহাদ চলে যেতেই কুহু উঠে বসল। ওয়াশরুমের দরজার দিকে তাকাল। একটা ভেঙচি কাটল। মনে মনে বলল, হুহ, এত দেরি করে এসে আদিক্ষেতা। না খেয়ে বসে আছি সেটা কি জানে? আবারও দরজায় শব্দ হল। কুহু লাফ দিয়ে আগের মতো শুয়ে পড়ল। ঘরে ঢুকল মালা। তার হাতে ট্রে। সেখানে খাবার। সে কুহুকে শুয়ে থাকতে দেখে আস্তে করে খাবারটা সোফার সামনেটি টেবিলের উপর রেখে দিল। তারপর উকি ঝুঁকি মেরে কুহুর দিকে কিছুক্ষণ তাকিয়ে চলে গেল। কুহু আবারও উঠে বসল। তার পক্ষে এভাবে ভং ধরে শুয়ে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। শাহাদ দরজা খুলে বের হয়ে এলো। কুহু চিন্তায় ডুবেছিল, তাই শাহাদের আসার আগে শুতে গিয়েও শুতে পারল না। সে থতমত খেয়ে গেল। শাহাদ টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে কুহুকে দেখে খুশি হল। জিজ্ঞেস করল, ঘুম ভেঙেছে? কুহু উপর নিচ মাথা নাড়াল। শাহাদ টেবিলে থাকা ট্রেটা দেখল। তারপর নিজেকে পরিপাটি করে বলল, এসো, খাবে আসো। কুহু বিস্মিত হল। শাহাদ তার খাওয়ার খোঁজ নিচ্ছে? তাহলে কি সে জানে যে কুহু অপেক্ষা করে না খেয়ে আছে? শাহাদ কুহুর দিকে তাকাল। কুহু এখনো বসে আছে। শাহাদ আর ডাকল না, সে এগিয়ে গিয়ে বিনা নোটিশে কুহুকে কোলে তুলে ফেলল। কুহু চমকে গিয়ে গলা জড়িয়ে ধরল শাহাদের। শাহাদ হাসি মুখে কুহুকে নিয়ে সোফায় বসিয়ে দিল। তারপর নিজে তার পাশে বসে ভাতের প্লেট নিল। পরিমাণ মতো তরকারি নিয়ে ভাত মাখিয়ে কুহুর মুখের সামনে ধরল।
কুহু টোটাল ব্যাপারটায় আরো বিস্মিত হল। শাহাদ ইশারা দিয়ে কুহুকে হা করতে বলল। কুহু হা করে খেয়ে নিল। শাহাদ হেসে বলল, দাদি বলে বউকে মুখে তুলে খাওয়ালে নাকি মহব্বত বাড়ে, তাই ট্রাই করে দেখতে এলাম ঘটনা সত্যি কিনা। কুহুর চোখে মুখে কিছুটা হাসি ছড়িয়ে পড়ল, কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করল এই সমস্ত মধুর কথা শুনে সে কিছুতেই গলে যাবে না। শাহাদ তার কাছে অনেক অপরাধের আসামি, সে এসব অপরাধ এত সহজে ক্ষমা করে দিবে না। শাহাদ দ্বিতীয়বার কুহুর মুখের কাছে ভাত ধরল। কুহু জিজ্ঞেস করল, আপনি খাবেন না? শাহাদ অপ্রস্তুত হয়ে পড়ল। কৈফিয়ত দেয়ার মতো করে বলল, আমি খেয়ে এসেছি। আসলে পার্টি অফিসে এমনভাবে ধরল যে না খেয়ে পারলাম না। তারপর কুহুর মুখভঙ্গি অবলোকন করে বলল, তুমি কি বেশিক্ষণ অপেক্ষা করেছ? শাহাদের কেয়ারে কুহুর যতটা অভিমান কমেছিল এসব শুনে এখন যেন আরো তরতর করে বেড়ে গেল। খেয়ে এসেছে ভালো কথা, সেটা কি কল করে জানাতে পারত না? কিংবা কুহু খেয়েছে কিনা সেটার খবরও কি নিতে পারত না? কুহু যে সবে জ্বর থেকে উঠল শরীর ভালো কিনা তাও কি জিজ্ঞেস করতে পারত না? বিয়ের পর কাপলদের কত মধুর স্মৃতি থাকে, আর তাদের সব স্মৃতি হচ্ছে তেতো, মধুর ছিটাও নেই সেখানে। শাহাদ বেশ বুঝতে পারল কুহুর মনের অবস্থা। হাতের খাবারটা কুহুর দিকে বাড়িয়ে বলল, সরি আর হবে না, এখন তাহলে খাও। কুহু আর একটা কথাও না বলে চুপচাপ খেয়ে নিল। শাহাদ প্লেটসহ ট্রেটা মালাকে ডেকে দিয়ে দিল। নিজে হাত ধুয়ে এসে বিশ্বজয়ের হাসি দিয়ে কুহুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, পেট ভরেছে? কুহু খেয়ে দিয়ে বিছানায় উঠে বসেছিল। শাহাদের কথায় কঠিন স্বরে বলল, হুম। শাহাদ মনে মনে কিছু রোমান্টিক কথা গুছিয়ে আস্তে ধীরে বিছানার কাছে এলো। নিজের শোয়ার জায়গাটায় বসল। প্রস্তুতি নিয়ে কথাগুলো যেই বলতে যাবে অমনি কুহু বলল, আমি আপনার একটা নাম দিয়েছি? শাহাদ বিস্মিত হল, আগ্রহ ভরে জানতে চাইল, কি নাম? তিতা খান। শাহাদের ভ্রু কুঁচকে গেল। হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, কি খান? তিতা খান। শাহাদ খানের পরিবর্তে তিতা খান। কিন্তু আমার নামের অর্থ তো মধু, সেজন্যই তিতা খান, কেননা আপনার মাঝে মধুর লেশ মাত্র নেই। বলেই কুহু পুরো খাট নাড়িয়ে অন্যদিক ফিরে শুয়ে পড়ল। শাহাদ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার বউয়ের দিকে। জীবনে প্রেম করেনি কোনো। আশেপাশে বন্ধুরা যখন করত তখন সে বন্ধুদের কাছ থেকে শুনত তাদের প্রেমিকারা নাকি তাদের মিষ্টি মিষ্টি নামে ডাকে। তার নিজেরও খুব ইচ্ছে ছিল বিয়ের পর বউ মিষ্টি একটা নাম দিবে, মধুর সুরে ডাকবে। মিষ্টি নাম তো দূর, তার বদলে নাম পেল তিতা খান। মনে মনে নামটা উচ্চারণ করেও যেন শাহাদের গলাটা তেতো হয়ে গেল। তাড়াতাড়ি এক গ্লাস পানি গেল। পানির সাথে সাথে গলা পর্যন্ত আসা রোমান্টিক কথাগুলোও গিলে ফেলল। রাহাত বিছানায় বসে উসখুস করছে। আনিশা সেই কখন থেকে আয়নার সামনে বসে চুল আঁচড়েই যাচ্ছে। রাহাত যে অপেক্ষা করছে সেদিকে তার নজর নেই। রাহাত নরম স্বরে ডাকল, অনি, চুল আঁচড়ানো শেষ হয়নি? আনিশা জবাব দিল, না, তাড়াতাড়ি করো না, আমার ঘুম পাচ্ছে। তাহলে ঘুমাও, আমি তো তোমার চোখে ধরে রাখিনি। বউয়ের এমন উত্তর শুনে রাহাত দমে গেল। চোখে ধরে রাখেনি ঠিক আছে, কিন্তু বিবাহিত পুরুষ হয়ে বউ ছাড়া ঘুমানো যায়? এই ব্যাপারটা কি আনিশা বুঝে না? আনিশা যে কেন রেগে আছে তা সে বেশ বুঝতে পারছে। আনিশা চেয়েছিল আর কটা দিন বাপের বাড়ি থাকবে, কিন্তু রাহাত দুদিন আগেই তাকে নিয়ে চলে এসেছে। সেই থেকেই আনিশা মুখ গোমরা করে আছে।
রাহাত রাগ করে বলল, এমন করলে কিভাবে হবে অনি? এতদিন বাপের বাড়ি থাকা যায়? তোমার কি নিজের সংসার নেই? আনিশা চিরুনি রেখে রাহাতের দিকে ফিরে বলল, আছে, অবশ্যই আছে। কিন্তু এতদিনে একবার বাপের বাড়ি গিয়ে 2 দিন বেশি থাকলে কি হতো? সামনে নির্বাচন। বাবা বলল, একদম তোমার বাবার দোহাই দিবে না। বাবা মা দুজনেই তোমাকে বলেছিল আমাকে নিয়ে আর কটা দিন থেকে তারপর বাড়ি ফিরতে। তুমি ইচ্ছা করে চলে এসেছ। ঘটনা সত্যি। হামিদা বেগম আর কটা দিন থাকতে বলেছিল আনিশাকে নিয়ে, কিন্তু রাহাত আশফাক খানের ভয় চলে এসেছে। রাহাত জোর গলায় বলল, থাকব কি করে? তোমার বাবার জন্য তো 1 সেকেন্ডও শান্তিতে নিঃশ্বাস নিতে পারি না। যেখানেই যাই সেখানেই বাঘের মতো তাকিয়ে থাকে। কি? আমার বাবা বাঘ? রাহাত জিভে কামড় দিল। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। মেয়ের সামনে বাবার বদনাম করে উল্টো রাগিয়ে দিয়েছে। সেই উঠে এসে দুহাত নেড়ে বলল, আরে আরে, বাঘ তো ভালো জিনিস। আমাদের জাতীয় পশু বাঘ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। আমার বাবা জাতীয় পশু? রয়্যাল বেঙ্গল টাইগার? রাহাতের নিজের চুল ছিঁড়তে ইচ্ছে হল। সে আনিশাকে রাগিয়ে দিচ্ছে তো দিচ্ছেই, কোনোমতেই লাইনে আনতে পারছে না বউকে। সে আমতা আমতে করে বলল, আমি উনাকে যথেষ্ট সম্মান করেই বলেছি। আমি উনাকে খুব ভালোবাসি। মিষ্টি কথায় কিছুই হল না। আনিশা একটা বালিশ আর কাঁথা ছুঁড়ে দিল রাহাতের দিকে। রাহাত সেগুলো দুহাতে আঁকড়ে ধরল। আনিশা রাহাতকে ঠেলে ঠুলে ঘরের বাইরে নিয়ে বলল, যাও সুন্দরবনে গিয়ে ঘুমাও। বলেই ঠাস করে মুখের উপর দরজা লাগিয়ে দিল। রাহাত এদিক ওদিক তাকাল। তারপর আস্তে আস্তে কয়েকটা টোকা দিল, দরজায় চাপা স্বরে ডাকল, অনি, অনি, প্লিজ দরজা খোলো। রাহাতের বাবা নাজিমুদ্দিন ঘর থেকে বের হয়েছেন একটু হাঁটাহাঁটি করতে। রাতের বেলা সহজে তার ঘুম আসে না, তাই নিচে নেমে ড্রয়িং রুমে একটু হাঁটাহাঁটি করবেন আর লেবুর শরবত খাবেন। সিঁড়ি দিকে আসার সময় রাহাতকে কাঁথা বালিশ নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তার ভ্রু কুঁচকে গেল। আর একটু এগিয়ে এসে রাহাতকে জিজ্ঞেস করলেন, এত রাতে এখানে কি করিস? বাবার আওয়াজ শুনে রাহাত থতমত খেয়ে গেল। দরজা থেকে সরে বলল, কিছু না, দাঁড়িয়ে আছি। তোর হাতে কাঁথা বালিশ কেন? কাঁথা বালিশ নিয়ে দাঁড়িয়ে থাকতে কেমন লাগে তাই দেখছি। নাজিমুদ্দিন বেশ বুঝতে পারলেন কি ঘটেছে। তিনি রাগী কণ্ঠে বললেন, অপদার্থ, একটা বউয়ের মন জুগিয়ে চলতে পারিস না। আমার দাদার 4টা বউ ছিল, শেষকালে কি বংশের মান ডুবাবি? রাহাত মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। নাজিমুদ্দিন গরম চাহনি নিক্ষেপ করে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। রাহাত মনে মনে চিন্তা করল আরেকবার ডাকবে কিনা আনিশাকে। পরে ভাবল শব্দ পেয়ে তার মা উঠে এলে আর রক্ষা থাকবে না। সেই সিদ্ধান্ত নিল গেস্ট রুমে যাবে। তখনই দরজা খুলে দিল আনিশা। অভিমান ভরা চোখে তাকিয়ে বলল, ঘরে এসে শো। বলার সাথে সাথে রাহাত লাফ দিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। হাতের কাঁথা বালিশ ছুঁড়ে ফেলে আনিশাকে একটানে কোলে তুলে ফেলল। আকস্মিক আক্রমণে আনিশা চমকে গিয়ে রাহাতের গলা জড়িয়ে ধরল। রাহাত বলল, খুব বাপের বাড়ি থাকার শখ না? একসাথে টানা কয়েক মাস যেন বাপের বাড়ি থাকতে পারো সেটার বন্দোবস্ত করে দেই, আসো। বলেই আনিশাকে নিয়ে বিছানায় বসিয়ে দিল। এক লাফে সুইচবোর্ডের কাছে গিয়ে লাইট অফ করে দিল। তারপর শার্ট খুলতে খুলতে লাফ দিয়ে গিয়ে খাটে আনিশার পাশে পড়ল। আনিশা রাহাতের এত সব কাণ্ডে এমনি চমকে গিয়েছিল, এখন রাহাতের পাগলামিতে তার ছেড়ে দে মা,
কেঁদে বাঁচি অবস্থা হল। মোশাররফ আলী কাদো কাদো চেহারা করে হিশামের সামনে বসে আছে। সে হাতে ইশারা ইঙ্গিতে বিভিন্ন কথা বলছে। তার অ্যাসিস্ট্যান্ট সেগুলো হিশামকে ট্রান্সলেট করে বুঝিয়ে দিচ্ছে। হিশাম তার সামনে বসে থাকা সাদা পায়জামা পাঞ্জাবি পরা পেট মোটা মোশাররফ আলীর দিকে তাকাল। তার বিরক্ত লাগছে এই লোকটাকে। সে বিরক্ত হয়ে বলল, চাচা, আপনি এত ইশারা ইঙ্গিত না করে খাতায় লিখে দেন, তাহলেই ব্যাপারটা সহজ হয়। আর নয়তো মুখে বলেন। মোশাররফ আলী বড় বড় চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে না বুঝালো, তারপর জিভ বের করে দেখাল। তার জিভে একটা সাদা ব্যান্ডেজ। হিশামের আরও মেজাজ খারাপ হল। বলল, এত বড় ব্যান্ডেজ লাগিয়ে বসে আছেন কেন? খাওয়া দাওয়ায় অসুবিধা হয় না? ব্যান্ডেজ খুলে ফেলুন। মোশাররফ আলী বিস্ফোরিত চোখে তাকাল। ইশারা ইঙ্গিত বাদ দিয়ে ব্যান্ডেজ করা জিভ নিয়ে তোতলিয়ে বলল, এই তুমি কি বলছ? আমার জিভ কেটে ফেলেছে আর বলছো ব্যান্ডেজ খুলে ফেলতে? আপনার জিভ তো কাটেনি, জাস্ট জিভের ডগায় হালকা পোঁচ মেরেছে, আর তাতেই আপনি এত বড় ব্যান্ডেজ বানিয়ে অভিনয় নেমেছেন। মোশাররফ আলী রাগে গর্জে উঠলেন। টান মেরে জিভে পেঁচিয়ে রাখা সাদা ব্যান্ডেজের কাপড়টা খুলে ফেলল। নিচে জিভের উপর হালকা একটা ব্যান্ডেজ করা। ক্ষুব্ধ হয়ে হিশামকে বলল, আমি অভিনয় করছি না। ওই শাহাদ আমার জিভ প্রায় কেটেই ফেলছিল, আমার ক্ষমতার ভয় সবটা কাটেনি। আমি অল্পের জন্য বেঁচে গেছি। জিভে ক্ষত থাকায় মোশাররফ আলীর কথা অস্পষ্ট শোনাল। হিশাম কষ্ট করে বুঝে নিল তার কথা। তাচ্ছিল্য করে বলল, আপনার আবার ক্ষমতা? আপনি যেসব করে বেড়ান। শাহাদ তো শুধু পোঁচ মেরেছে, আমি হলে গোড়া থেকে জিভ কেটে দিতাম। মোশাররফ আলী রাগে গর্জে উঠলেন। বললেন, তোমাকে সাহায্য করার এই প্রতিদান দিচ্ছ? আমি তোমার দলে যোগ দিতে চাইতে এসেছি, সেটা তোমার ভাগ্য। অথচ তুমি আমাকে অপমান করছ। আপনি যে আমার সাথেও বিশ্বাসঘাতকতা করবেন না, তার গ্যারান্টি কি? খানরা আমাকে কখনোই প্রাপ্য সম্মান দেয়নি। আমার পরিবর্তে আমার অনেক জুনিয়রকে দলের বড় বড় দায়িত্ব দিয়েছে। সেই রাগ থেকেই বিশ্বাসঘাতকতা করেছি। তুমি আমাকে প্রাপ্য সম্মান দিবে, আমি তোমার দলের জন্য কাজ করব। তোমার নিশ্চয়ই বিরোধী পার্টির ভিতরের খবর জানে এমন লোকের প্রয়োজন? হিশাম মৃদু হাসল। আসলেই তার প্রয়োজন। খান পরিবারের রাজনৈতিক দলের ভিতরের কোনো লোককেই তো সে চাচ্ছিল। শুধু যে সে লোক সে চায়নি, অনেক আগে থেকে দলের সাথে আছে এমন লোককেই সে চাচ্ছিল। তাই সে নীতিহীন দুর্নীতিবাজ মোশাররফ আলীকে টার্গেট করেছে। টাকার লোভ দেখিয়ে নিজের কবজায় এনেছে। তারপর তার তথ্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট হ্যাক করেছে। শাহাদের কাছে মোশাররফ আলীর বিশ্বাসঘাতকতার প্রমাণ সেই পাঠিয়েছিল। শাহাদ মোশাররফ আলীকে দল থেকে বের করে দিলে সে যে হিশামের কাছেই আসবে তা হিশাম খুব ভালো করেই জানত। বিরোধী দলের পুরনো কর্মীকে নিজের দলে নিয়ে আসা মানে অনেক বড় একটা ব্যাপার। হিশাম একটু চিন্তা করার ভান করে বলল, ঠিক আছে, দলে যেহেতু আসতেই চাচ্ছেন তাহলে আসেন, আমার অসুবিধা নেই। মোশাররফ আলী হে হে করে হাসল। মনে মনে ভেবে নিল হিশাম চৌধুরী একা। তার মাথার উপর বাবা নেই, ছোট ভাইটাও রাজনীতি করে না, শাহাদের মতো ততটা বুদ্ধিমানও না। তাই হিশামকে দমিয়ে রেখে দলের সবকিছু নিজের কবজায় নিয়ে আসতে বেগ পেতে হবে না। হিশাম কিছু না বললে অন্যান্য নেতারাও কিছু বলতে পারবে না। মোশাররফ আলী হিশামের দিকে তাকিয়ে অমায়িক হাসল। হাসল হিশামও। সে মনে মনে মোশাররফ আলীর সাহায্যে খান পরিবারের রাজনৈতিক ইতিহাসের ইতি টানার ছক কষতে লাগল।
শাহাদ কোনোভাবেই কুহুর সাথে রোমান্টিক কোনো মুহূর্ত পাচ্ছে না। সারাদিন সে বাইরে থাকে, রাতে বাড়িতে এসে দেখে কুহু ঘুমিয়ে পড়েছে। এখন আর কুহু ওর জন্য না খেয়ে অপেক্ষা করে না। প্রায় কয়েকদিনই শাহাদ পার্টি অফিসে না খেয়ে বাড়িতে কুহুর সাথে খাবে বলে অভুক্ত থেকেছে। কিন্তু বাড়ি ফিরে শুনেছে কুহু নাকি আগেই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। দুজনার মধ্যকার এই বিরহের আগুনে আরও ঘি ঢালল কুহুর বাপের বাড়ি যেতে না পারার দুঃখ। সব মিলিয়ে শাহাদ খুব নাজেহাল অবস্থায় আছে। একদিকে বাইরে বিরোধী দলের ষড়যন্ত্র আর অন্যদিকে ঘরে বউয়ের রাগ। ফাটা বাঁশের চিপায় পড়ে শাহাদের অবস্থা তেমন ভালো না। আজ শাহাদ মনে মনে পণ করেছে আজ যেভাবেই হোক সে 10টার আগে বাড়ি ফিরবে। বিয়ের আগে তাও সে মাঝে মধ্যে ডিনারটা বাড়িতে করতে পারত। বিয়ের পর নির্বাচনের চাপ সামলে বাড়ি গিয়ে বউয়ের মুখ দেখাটাও মুশকিল হয়ে গেছে। শাহাদ সমস্ত কাজ তমালের ঘাড়ে চাপিয়ে দিয়ে অফিস থেকে বের হয়ে এলো। তমাল অসহায় কণ্ঠে কয়েকবার মিটিংয়ের কথা তুলল। তাতে কাজ হল না। শাহাদ গাড়ি নিয়ে বাড়ির পথে রওয়ানা দিল। মাঝে একবার গাড়ি থামিয়ে একটা গোলাপের তোড়া কিনল। কি মনে করে আইসক্রিমও নিল। আইসক্রিম খেয়ে যদি কুহুর মনটা একটু গলে সেই আশায়। বাড়ির পার্কিং এরিয়ায় যখন গাড়ি পার্ক করল তখন বাজে রাত 9টার উপর। শাহাদ গাড়ির চাবি একটা ড্রাইভারকে দিয়ে গ্যারেজে রাখতে বলে তড়িঘড়ি করে বাড়ি ঢুকল। বাড়ি ঢুকে দেখল কেবল ডাইনিংয়ে খাবার দেয়া হচ্ছে। তার মানে এখনো কেউ খায়নি, কুহুও খায়নি, ঘুমিয়ে পড়ার তো প্রশ্নই উঠে না। সে লম্বা লম্বা পা ফেলে 2-3টা সিঁড়ি একবারে পার হয়ে উপরে উঠতে লাগল। কুহু ওড়না ঠিক করতে করতে সিঁড়ির দিকে আসছিল। সে নিচে যাবে। দুটো সিঁড়ির ধাপ নামতেই সামনে তাকিয়ে শাহাদকে এভাবে ছুটে আসতে দেখে চমকে গিয়ে আয়া আয়া বলে চিৎকার করে উঠল। শাহাদ নিচের দিকে তাকিয়ে উঠছিল আর চিন্তা করছিল কিভাবে কুহুকে ফুলগুলো দিবে। আকস্মিক চিৎকারের সামনে তাকিয়ে দেখল কুহু তার একদম সামনে। দুজনেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। ধাক্কা লাগল দুজনেরই। কুহু চিৎকার করতে করতে শাহাদের উপর পড়ে গেল। শাহাদ কুহুকে ধরার জন্য আইসক্রিম আর ফুলের তোড়া ছুঁড়ে ফেলল। আইসক্রিমের বক্স খুলে গিয়ে সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ল আইসক্রিম, সাথে পড়ল ফুলের তোড়াটাও। কুহু পড়ে যাওয়ার ভয়ে দুহাতে শাহাদের চুল খামছে ধরল। শাহাদ এক হাতে কুহুকে জাপটে ধরে আরেক হাতে সিঁড়ির রেলিং ধরে কোনোমতে দুজনের পড়ে যাওয়া ঠেকাল। চিৎকার শুনে বাড়িতে থাকা মেয়ে বউরা সবাই সিঁড়ির নিচে এসে সমবেত হল। শাহাদ আর কুহুকে এভাবে দেখে সবার মুখ হা হয়ে গেল। কুহু আর শাহাদ দুজনে ওভাবেই সবার দিকে তাকাল। রাফা কিটকিট করে হেসে বলল, এ মা, ভাইয়া লুকিয়ে ভাবিমনির জন্য আইসক্রিম নিয়ে এসেছিল। মালা সিঁড়ির মাঝামাঝি পড়ে থাকা ফুলের তোড়াটার দিকে তাকিয়ে বলল, গোলাপ ফুলও তো দেখি আনছে। ভাইজান তো বিরাট রোমান্টিক। শাহাদের অবস্থা হল করুণ। একে তো কুহু চুল খামছে ধরে আছে, তার উপর সবার এরকম দৃষ্টি। সে কুহুকে ফিসফিসিয়ে বলল, কুহু আমার চুল ছাড়ো। কুহু এক প্রকার আতঙ্কে ছিল। শাহাদের কথা শুনে সে তাকিয়ে দেখল সে শাহাদের চুল ধরে শাহাদের গায়ের সাথে লেপ্টে আছে। সে তাড়াতাড়ি শাহাদের চুল ছেড়ে দিয়ে দূরত্ব বজায় রেখে দাঁড়াল। শাহাদ এক হাতে চুলগুলো একটু নাড়ল। কুহু যেভাবে খামছে ধরেছিল তাতে চুল পড়ে টাক হয়ে যাওয়া অসম্ভব কিছু না। শাহাদ দ্রুত সিঁড়ি পেরিয়ে ঘরে চলে গেল। কুহু নিচে দাঁড়ানো সবার দিকে অপ্রস্তুত হয়ে তাকাল। ঘরে যাবে কিনা নিচে যাবে বুঝতে পারল না। শেষে রেজিয়া সুলতানা বললেন, যাও ঘরে গিয়ে দেখো শাহাদের কিছু দরকার কিনা। কুহু তাড়াতাড়ি সিঁড়ি পেরিয়ে ঘরে চলে এলো। এসে দেখল শাহাদ ঘরে নেই। ঘরের বামপাশে থাকা দরজাটা হালকা খোলা দেখল।
ওখানে শাহাদের স্টাডি রুম। তাহলে নিশ্চয়ই স্টাডি রুমে ঢুকবে কিনা ভাবতে ভাবতে শাহাদ বেরিয়ে এলো। কুহুকে একবার দেখে চোখ সরিয়ে নিল শাহাদ। সে যতই চেষ্টা করছে ততই যেন তার রোমান্টিকতার দফারফা হচ্ছে। তাই এখন সে অন্য পদ্ধতি অনুসরণ করবে। রাতে খাওয়ার পর শাহাদ তার স্টাডি রুমে ঢুকে গেল। ল্যাপটপের কিবোর্ডে ঝড় তুলে ইন্টারনেটে সার্চ করলে রোমান্টিক হওয়ার উপায়। ইন্টারনেটে যেসব উপায়ের কথা ভেসে উঠল সেসব উপায় পর্যন্ত পৌঁছাতেই তো সে পারছে না। একসাথে এক বিছানায় ঘুমালেও কেউ কারো কাছাকাছি আসতে পারছে না। কুহুকে বলেছে প্রেম হওয়ার পর পরিণয় হবে। সেই প্রেমটাই করতে পারছে না, পরিণয় তো বহু দূরে। শাহাদ সিদ্ধান্ত নিল আগামী কয়েকদিন সে বাড়িতে থাকবে। বাড়িতে থেকে সমস্ত কাজকর্ম দেখাশোনা করবে। শাহাদ বাড়িতে থেকে যাওয়ায় কুহু মনে মনে অনেক খুশি হল। বিয়ের পর সে শাহাদকে হাতে গোনা কয়েকদিন পেয়েছে। এছাড়া শাহাদ সবসময়ই বাইরে বাইরেই ছিল। কুহু বেশ খুশি হয়ে সকাল সকাল পরিপাটি হয়ে জিমে শাহাদের জন্য কফি নিয়ে গেল। কফিতে চিনির পরিমাণ বেশি হলেও শাহাদ খেয়ে প্রশংসা করল। শাহাদের বাড়িতে বসে থাকা আশফাক খান ভালোভাবে নিলেন না। এই বয়সের ছেলেরা বাইরে গিয়ে কাজ করবে, দেশের কল্যাণে নিজেকে বিলিয়ে দিবে, তা না করে ঘরে বসে থাকার কারণ কি? তিনি মিটিংয়ে যাওয়ার আগে শাহাদকে ডেকে একগাদা ফাইল ধরিয়ে দিলেন। গম্ভীর স্বরে বললেন, বাড়িতে শুধু বসে না থেকে কিছু কাজ কর। আসন্ন নির্বাচনের জন্য প্ল্যান তৈরি কর। আশফাক খানের কাণ্ডে সবচেয়ে বিরক্ত হলেন কুলসুমা বেগম। নতুন নতুন বিয়ে করেছে ছেলে, এখন বিভিন্ন অজুহাতে বাড়িতে থাকবে, এটাই তো স্বাভাবিক। বংশের বাতি আনার জন্য কোথায় নিজে ছেলেকে ছুটি দিবে তা না করে ছেলের কাঁধে কাজের বোঝা চাপিয়ে দিল। কুলসুমা বেগম রেজিয়া সুলতানাকে ডেকে অনেক কথা শোনালেন। পুত্রবধূকে পুত্রের নির্বুদ্ধিতার কথা শোনাতেও ভুললেন না। শেষে বলে দিলেন রেজিয়া সুলতানা যেন আশফাক খানের সাথে এ নিয়ে আলাপ করে। রেজিয়া সুলতানা পড়লেন বিপাকে। না তিনি শাশুড়িকে কিছু বুঝাতে পারবেন আর না শাশুড়ির ছেলেকে। দুজনেই নিজ নিজ বুঝে চলে। তাই তিনি চুপ থাকারই সিদ্ধান্ত নিলেন। এদের সাথে কথা বলার বদলে তিনি কুহুর সাথে কথা বলে নিবেন। শাহাদ স্টাডি রুমে ফাইল সামনে নিয়ে বসে আছে। আরামদায়ক চেয়ারটা অল্প অল্প নাড়াচ্ছে। বাড়িতে থেকে গিয়েছিল বউয়ের সাথে রোমাঞ্চ করতে, অথচ এখন তাকে ফাইল দেখতে হচ্ছে। বাড়িতে থেকে গেছে বলে কুহুর আনন্দ কিছুটা হলেও চোখে পড়েছে তার। এখন বাড়িতে থেকে ফাইল নিয়ে বসে আছে দেখলে কুহু নিশ্চয়ই ভেবে বসবে শাহাদ ফাইল দেখতেই বাড়িতে থেকে গেছে। শুরু হবে আরেকটা ভুল বুঝাবুঝি। শাহাদ কয়েকটা ফাইল হাতে নিয়ে বেরিয়ে এলো স্টাডি থেকে। ফাইল বগলদাবা করে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। কুহু রেজিয়া সুলতানার ঘর থেকে নিজের ঘরে এসে দেখল শাহাদ নেই। সে একবার স্টাডি রুমে উকি দিল, সেখানের শাহাদকে না দেখতে পেয়ে সে কিছুটা খুশিই হল। সেই ঝটপট আলমারি খুলে একটা শাড়ি বের করে ফেলল। রেজিয়া সুলতানা তাকে ডেকে বিভিন্ন উপদেশ দিয়েছেন। বুঝিয়েছেন স্বামীর মন কি করে পেতে হবে সেসব কথা। শাশুড়ির কাছ থেকে এসব কথা শুনতে কুহুর লজ্জাই লেগেছে, কিন্তু সে ভদ্র মেয়ের মতো সব শুনেছে। সেই কথাই এখন সে পালন করবে। আকাশী কালার শাড়িটা সে পরে ফেলল। আনাড়ি হাতে শাড়ি পরতে অসুবিধা হলেও মোটামুটি ভালোই হলো শাড়ি পরাটা। হাত ভর্তি আকাশী কালার কাচের চুড়ি পরল, কানে পরল দুল। শাহাদ মেকআপ দেয়া পছন্দ করে না, তাই হালকা করে একটু সাজল। তারপর চুলগুলো ছেড়ে দিল। আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখে একটা বেলি ফুলের মালার অভাব অনুভব করল। বেলি ফুলের মালা থাকলে খোপায় দিতে পারত। কুহু এক হাতে আঁচল নাড়িয়ে গুনগুন করে গান গাইতে গাইতে ঘরময় নেচে বেড়াল।
তারপর বিছানায় বসে শাহাদের অপেক্ষা করতে লাগল। কিন্তু এতক্ষণ পরেও শাহাদের কোনো খোঁজ না পেয়ে তার বেশ রাগ লাগল। মুখে নেমে এলো কালো ছায়া। কুহুর সাথে সাথে আকাশেও নেমে এলো কালো মেঘ। আকাশ কালো করে ঝুম ঝুম করে বৃষ্টি নামল। কুহু দৌড়ে গেল জানালার কাছে। বৃষ্টি দেখে তার চোখ দুটো চকচক করে উঠল। কোনো কিছু না ভেবেই দুহাতে শাড়ি তুলে দৌড় দিল ছাদের দিকে। ছাদের দরজায় এসে একটু থেমে ফর্ম নিল। তারপর নেমে গেল ছাদে। দুহাত দুদিকে মেলে দিয়ে আকাশের দিকে মুখ করে বৃষ্টিতে ভিজল। খুশিতে লাতে লাফাতে ছড়া কেটে বলল, আয় বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে, লেবুর পাতা, করম চা, যা বৃষ্টি চলে যা। তারপর ব্যস্ত হয়ে বলল, না না বৃষ্টি যাস না, যাস না, বেশি করে আয়। কুহুর লাফানোর মাঝে একটা ভয়ার্ত পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, এভাবে লাফাচ্ছ কেন? পড়ে যাবে তো। কুহু লাফানোর মাঝেই চমকে গিয়ে পাশে তাকাতে গিয়ে ধোপাস করে পড়ে গেল। যন্ত্রণায় কোমর চেপে ধরল। দেখতে পেল অস্থির হয়ে দৌড়ে আসা শাহাদকে। শাহাদ ফাইলপত্র নিয়ে ছাদে ছাউনির নিচে চেয়ার টেবিলে এসে বসেছিলে। বিশাল ছাদের জায়গায় এমন ছাতাওয়ালা কয়েকটা খোলা ঘরের মতো আছে। চারপাশে খোলা, শুধু উপরে ছাউনি। তার ভিতরে চেয়ার টেবিল রাখা। মাঝে মাঝে পরিবারের সকলে মিলে আড্ডায় বসে এখানেই শাহাদ মনোযোগ দিয়ে ফাইল দেখছিল। ইচ্ছে ছিল তাড়াতাড়ি ফাইল শেষ করে ঘরে যাবে, কিন্তু এর মাঝে বৃষ্টি এসে গেল। এরপর একটা মেয়েলি কণ্ঠের ছড়া শুনে সামনের দিকে তাকাতেই দেখল কুহু লাফাচ্ছে। তৎক্ষণাৎ শাহাদ চিৎকার করার সাথে সাথে কুহু পড়ে গেল। শাহাদ ফাইলপত্র ফেলে দৌড়ে এলো কুহুর কাছে। হাঁটু ভেঙে বসল কুহুর কাছে। কুহু কোমরে হাত দিয়ে যন্ত্রণায় মুখ খিচে বসে আছে। শাহাদ কুহুর হাত ধরে টেনে সোজা করল। কোমরে টান পড়ায় কুহু ককিয়ে উঠল। শাহাদ বৃষ্টিতে ভিজে গেছে পুরো। কুহুকে জিজ্ঞেস করল, বেশি ব্যথা পেয়েছ? চল ঘরে চল। কুহু শাহাদের হাত ধরে উঠে দাঁড়াতে গিয়ে কোমরের ব্যথায় দাঁড়াতে পারল না, আবার পড়ে গেল। মিনমিন করে শাহাদকে বলল, আমাকে কোলে করে ঘরে নিয়ে যান, আমি হাঁটতে পারব না। শাহাদ এই পর্যায়ে এসে বৃষ্টিতে কাকভেজা হয়ে যাওয়া কুহুর দিকে পূর্ণ দৃষ্টি দিল। বৃষ্টি ভেজা শাড়ি পরা কুহুকে দেখতে পেল। বৃষ্টিতে ভিজে কুহুর ফর্সা মুখ যেন ভেজা গোলাপের মতো লাগছে। শাহাদ স্থানকাল ভুলে কুহুর গালে আলতো করে হাত রাখল। কুহুর কোমরের ব্যথা উধাও হয়ে গেল শাহাদের স্পর্শে। উষ্ণ স্পর্শে চোখ বন্ধ হয়ে আসতে চাইল তার। কিছুক্ষণ সেও বৃষ্টিতে ভেজা শাহাদের দিকে তাকিয়ে রইল। শাহাদের সামনের চুলগুলো থেকে টুপ টুপ করে পানি পড়ছে। শান্ত চোখের দৃষ্টি কুহুর দিকে নিবন্ধ। ছাদে বসে থাকা দুজনের উপর আকাশ থেকে নেমে আসছে অঝোর বর্ষণ। হঠাৎ বিদ্যুৎ চমকালো, তারপরেই কাছেই কোথাও বিকট শব্দে বাজ পড়ল। কুহু এক চিৎকার দিয়ে শাহাদের গলা জড়িয়ে ধরল। শাহাদ হঠাৎ আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। সে ফ্লোরে হাতের তালুতে ভর দিয়ে টাল সামলাল। কুহু শাহাদের কাঁধে মুখ গুজে আছে। শাহাদ এক হাতে কুহুকে আগলে আকাশের দিকে তাকাল। আকাশ থেকে বর্ষণ নেমে আসছে। বৃষ্টির পানি আর দুজনের অনুভূতি মিলেমিশে একাকার। শাহাদের ইচ্ছে হল কুহুকে নিয়ে এভাবেই এখানে বৃষ্টিতে ভিজে সারাটা দিন কাটিয়ে দিতে, কিন্তু তার বিবেক তাকে এখানে থাকতে নিষেধ করছে। বলছে এই বৃষ্টিতে অসুস্থ হতে পারে কুহু। শাহাদ সেই রিস্ক নিল না। দুহাতে কোলে তুলে নিল কুহুকে। কুহু মুখ তুলে চাইল শাহাদের দিকে। শাহাদ কুহুর কপালে নিজের কপাল দিয়ে আলতো করে ঢুস দিল।
তারপর মৃদু হেসে হাঁটা ধরালো ছাদের দরজার দিকে। তার খুব ভালো লাগল। অনাকাঙ্ক্ষিতভাবে দুজনের এরকম কাছাকাছি চলে আসা তার মনটা খুশিতে ভরিয়ে দিল। শাহাদ কুহুকে নিয়ে ছাদের সিঁড়ি পেরিয়ে নিচে আসতেই থেমে গেল। কুলসুমা বেগম আর মালা আসছে। কুহু তাদেরকে দেখে লজ্জায় শাহাদের ঘাড়ে মুখ লুকাল। কুলসুমা বেগম নাতি আর নাতবুকে এমন অবস্থায় দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেন। মালা হেসে মুখে ওড়না চেপে কুলসুমা বেগমকে বলল, দাদিজান আসেন জায়গা, আমের আচার এতক্ষণে ভিজা চুপচুপা হইয়া গেছে। কুলসুমা বেগম গলা ঝাড়লেন। অন্যদিকে তাকিয়ে বললেন, আমের আচার যে ছাদে ছিল সেটা মনে রাখবি না তুই? এখন তো নষ্টই হয়ে গেছে। চল ঘরে যাই। ঘরে যাওয়ার কথা বললেও কুলসুমা বেগম গেলেন না। তিনি শাহাদকে যাওয়ার জন্য জায়গা করে দিলেন। শাহাদ কুহুকে নিয়ে তাড়াতাড়ি করিডোরে চলে আসল। আর একটু গেলেই তাদের ঘর। করিডোরের মাঝামাঝি এসেই দেখা হয়ে গেল আব্দুল গাফফার খানের সাথে। গাফফার খানকে দেখে কুহু শাহাদের গলা শক্ত করে চেপে ধরে এক প্রকার ঘাড়ের ভেতর ঢুকে যেতে চাইল। শাহাদ গলায় চাপ পেয়ে কয়েকবার কাশল। এই অবস্থায় দাদাজানের সামনে পড়ে তারও লজ্জা লাগছে। আব্দুল গাফফার হো হো করে হেসে বললেন, ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। এমন বয়সে আমিও কোলে নিয়েছি তোর দাদিকে। একবার কোলে নিয়ে দৌড় প্রতিযোগিতা করে ফার্স্ট হয়েছিলাম। তারপর আবার হো হো করে হেসে বললেন, যা যা, দাদার মান রাখিস। শাহাদ জোর করে হেসে কুহুকে নিয়ে তাড়াতাড়ি নিজের ঘরের দিকে হাঁটা দিল। এভাবে চললে লজ্জা শরম আর বাকি থাকবে না তার। সিঁড়ি পেরিয়ে তারপর তাদের ঘরে যাওয়া লাগে। সিঁড়ির কাছে এসেই শাহাদ থতমত খেয়ে দাঁড়িয়ে গেল। সিঁড়ি দিয়ে উঠে সামনে দাঁড়িয়ে আছে আশফাক খান। এই ঘটনায় কুহু শাহাদের গলা আরও পেঁচিয়ে ধরে মুখ শাহাদের কাঁধের কাছে নিয়ে অন্যদিকে মুখ করে রইল। লজ্জায় তার চোখ বন্ধ হয়ে গেছে। শাহাদের অবস্থা হলো দেখার মতো। কুহু না হয় লজ্জায় তার কাঁধে মুখ লুকিয়েছে, কিন্তু সে কোথায় লুকাবে মুখ? একে তো সামনে দাঁড়ানো বাপ, অন্যদিকে বউ গলায় ফাঁস হয়ে ঝুলে আছে, শ্বাস নেয়াই দায় হয়ে গেছে। আশফাক খান ছেলে আর ছেলের বউকে এই অবস্থায় দেখে হতভম্ব হয়ে গেলেন। কিছুক্ষণ তাকিয়ে থেকে তাড়াতাড়ি পিছন ফিরে সিঁড়ি বেয়ে নেমে যেতে লাগলেন। অস্বস্তি কাটাতে গলা উঁচিয়ে বললেন, অনির মা কোথায়? একটু চা দিয়ে যাও তো। শাহাদ বেশ তার বাবার অস্বস্তি বুঝল। আর কারো সামনে পড়ার আগেই সে বড় বড় পা ফেলে ঘরে ঢুকে গেল। বউকে কোলে নিয়ে শান্তিমতো ঘোরার অবস্থাও তার নেই। বারবার তার রোমান্টিক হওয়ার দোরগোড়ায় কোনো না কোনো বাধা আসছেই। শাহাদ ঘরে ঢুকে বিছানার উপর কুহুকে বসিয়ে দিল। বলল, ভেজা শাড়ি চেঞ্জ করো, নয়তো ঠান্ডা লাগবে। আমি তো উঠতেই পারছি না। শাহাদ আলমারি খুলে কুহুর জন্য একটা থ্রি পিস বের করে এনে বলল, এখানেই চেঞ্জ করো। ফার্স্ট এইড বক্স থেকে একটা মলম বের করে বলল, তারপর এটা ব্যথার জায়গায় অ্যাপ্লাই করো। তারপর নিজের জামাকাপড় নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। তারও যত দ্রুত সম্ভব ভেজা জামাকাপড় চেঞ্জ করা উচিত। হাসিব জানালা দিয়ে দূরে তাকিয়ে আছে। ঝুম বৃষ্টি নেমেছে বাইরে। বৃষ্টির বর্ষণে বাইরের সবকিছু ধোঁয়াশা লাগছে। হাসিবের ঘোর কাটানোর জন্য চায়ের কাপ হাতে নিয়ে বসে থাকা মোশাররফ আলী গলা ঝাড়লেন। হাসিব ঘাড় ঘুরিয়ে মোশাররফ আলীর দিকে তাকাল। সে পার্টি অফিসে এসেছিল তার ভাইয়ের কাছে। এসে দেখল হিসাম নেই, তাই চলে যেতে চেয়েছিল। তখনই নামল ঝুম বৃষ্টি। বাইক নিয়ে এসেছে বিধায় তাকে থেকে যেতে হলো অফিসে। আর তখন থেকেই মোশাররফ আলী তাকে বসিয়ে রেখেছে এখানে। মোশাররফ আলী চায়ের কাপে চুমুক দিয়ে বললেন,
রাজনীতিতে যদি তুমি আসতে চাও তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে লজ্জা শরম ত্যাগ করা। বুঝেছ? কেন? লজ্জা শরমের সাথে রাজনীতির কি সম্পর্ক? সম্পর্ক আছে। রাজনীতিতে আসলেই বুঝতে পারবা। আসতে চাও নাকি? চাই। হিসাম বোধহয় চায় না তুমি রাজনীতিতে আসো। হাসিব চুপ করে রইল, উত্তর দিল না। মোশাররফ আলী চায়ের কাপটা টেবিলে রেখে একটু এগিয়ে বসল। বলল, তুমি রাজনীতিতে এলে বরং ভালোই হয়। হিসাম আর তখন একা থাকবে না। তখন শাহাদ খানের বিরুদ্ধে হিসাম আরও শক্তি পাবে। হাসিবের ভ্রু কুঁচকে গেল। হিসাম যে এখনো শাহাদের পিছনে লেগে আছে এটা সে জানত না। মোশাররফ আলী একটু হেসে বললেন, এমনি এমনি তো আর রাজনীতিতে টিকতে পারবা না। রাজনীতিতে টিকতে হলে নিজের জায়গা নিজেকে করতে হয়। দেখো নি শাহাদ খান কিভাবে তার বাবাকে টপকে জনপ্রিয়তা বাড়িয়ে ফেলেছে। তুমিও তাই করো, অন্তত হিসামের জন্য করো। বেচারা আর কত একা একা লড়বে। হাসিব চিন্তিত হল। মোশাররফ আলীর কথা তার ঠিক মনে হল। আসলেই তো হিসাম একা একা আর কত লড়বে। রাত দিন এসব নিয়েই থাকে। ঠিকমতো খাওয়া ঘুম নেই। হাসিব ভাবল ও নিজে রাজনীতিতে আসলে হয়তো হিসামের অর্ধেক কাজ কমে যাবে। সে জিজ্ঞেস করল, কি করতে হবে আমাকে? হিসামের শত্রুদেরকে শেষ করো। আর হিসামের শত্রু কে তা তো জানোই। শেষ করব মানে? আহা হাভুল বুঝো না। খুন খারাপির কথা বলিনি। শত্রুদের বিভিন্নভাবে ক্ষতি করা যায়। এই ধরো তাদের প্রিয় কোনো জিনিস একটু ছুঁয়ে দিলে, একটু মোচকে দিলে, তাহলে ওরা একটু ভেঙে পড়বে, মনোবল হারিয়ে ফেলবে। জানোই তো সামনে নির্বাচন। হাসিব কিছুক্ষণের জন্য মোয়াজ্জেম আলীর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। রাজনীতিতে ঢুকতে হলে হিসামের শত্রুদের ক্ষতি করতে হবে? হাসিব দ্বিধা নিয়ে বলল, এটা তো অন্যায়। অকারণে কারো ক্ষতি কেন আমি করতে যাব? রাজনীতি করতে চাই, গুন্ডামি না। মোয়াজ্জেম আলী গলা ফাটিয়ে হাসলেন। বললেন, আগেই বলেছি রাজনীতি করতে হলে এসব নীতি নৈতিকতা বাদ দিতে হবে। তোমার ভাইও কিন্তু শাহাদকে খুন করতে লোক পাঠিয়েছিল। শুধু তাই না, আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাফিয়ার সাথে তোমার ভাই হাত মিলিয়েছে। হাসিব চমকে গেল। হিসাম এতদূর চলে গেছে? প্রতিশোধের নেশায় কি ওর মাথা নষ্ট হয়ে গেছে? মোয়াজ্জেম আলী আফসোস করে বললেন, ভেবেছিলাম তুমি হিসামকে সাহায্য করবে কিন্তু তুমি মনে হয় তা পারবে না। হিসামের জন্য খারাপ লাগে। একা একা ছেলেটা আর কত করবে? মোয়াজ্জেম আলী দুঃখী মুখ করে গালে হাত দিয়ে বসে রইলেন। হাসিব অন্যমনস্ক হয়ে গেল। তার মনে মোয়াজ্জেম আলীর কথাগুলো প্রভাব ফেলেছে। সে নিজের মনকে বুঝালো রাজনীতিতে এত নীতি চলে না। এখানে নিজেদের লাভের জন্য নীতিহীন কাজ করা দোষের না। বউয়ের সাথে রোমাঞ্চ করার স্বাদ শাহাদের মিটে গেছে। সে আপাতত রোমান্সের চিন্তা বাদ দিয়ে কুহুর অসুস্থতার খোঁজ খবর রাখল। কোমরের আঘাত এত জোরালো না হওয়ায় এক রাতেই সেরে গেল। পরের দিন সকালেই কুহু আগের মতো হাঁটাচলা করতে লাগল। শাহাদ সকালে ঘুম থেকে উঠেই কাজে ফিরার সিদ্ধান্ত নিল। গোসল সেরে পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়তে পড়তে কুহুকে উদ্দেশ্য করে বলল, ভার্সিটির কি খবর তোমার? কুহু জবাব দিল, বিয়ের ব্যস্ততায় যেতে পারিনি এতদিন। তাহলে এখন থেকে যাওয়া শুরু কর। চাইলে তুমি মাঝে মাঝে গিয়ে ক্লাস করতে পার কিংবা শুধু পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারো। তোমার যেটা ভালো লাগে। আমি প্রিন্সিপালের সাথে কথা বলে নিব। প্রিন্সিপাল মানবে? যদি আমাকে ডেকে কথা শোনায়।
শাহাদ চুলগুলো হাত দিয়ে ঠিক করে কুহুর দিকে ফিরে বলল, শাহাদ খানের বউকে কথা শোনাবে এমন কেউ নেই। অন্য কেউ না শুনাক, শাহাদ খান তো অন্তত কিছু কথা শোনাতে পারে। শাহাদ বোকার মতো প্রশ্ন করল, কি কথা? কুহু বসা থেকে লাফ দিয়ে উঠে গেল। উত্তপ্ত কণ্ঠে বলল, নিম পাতার তিতা, মিতিতা খান। বলেই ধূপ ধাপ শব্দ করে ঘর থেকে বেরিয়ে গেল। শাহাদ বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। কুহুর হঠাৎ এমন রাগের কারণ বুঝল না। সে তো ভালো কথাই বলছিল, কত সুন্দর করে কথা বলল, আর তাকে কিনা তিতা খান নামে ডেকে গেল। নারী জাতির মন বুঝা দেয়। খাবার টেবিলেও কুহু শাহাদের সাথে রাগ করে থাকল। খাবার সার্ভ করার সময় একবার কুহুর শাহাদের সাথে চোখাচোখি হল, আর তাতেই কুহু এমন দুটো মুখ ভেঙচি দিল, তাতে শাহাদের মনে হল কুহুর মুখটা না খুলে পড়ে যায়। এমনভাবে কেউ যে মুখ ভেঙচি দিতে পারে তা তার জানা ছিল না। সে কিছুক্ষণের জন্য খাওয়া থামিয়ে বসেছিল। আশফাক খান ছেলের দিকে তাকিয়ে বললেন, তুমি কি বের হচ্ছ কোথাও? শাহাদ কুহুর দিক থেকে চোখ ফিরিয়ে বলল, জি বাবা, পার্টি অফিসে যাব। আশফাক খান একবার স্ত্রীর দিকে তাকালেন। গত রাতে রেজিয়া সুলতানা আশফাক খানকে সব বুঝিয়ে বলেছেন। শাহাদকে কয়েকটা দিন কুহুর সাথে সময় কাটাতে দেয়ার কথা বলেছেন। আশফাক খান সে কথা ভেবে বললেন, এখন পার্টি অফিসে তেমন কাজ নেই, তোমার না গেলেও চলবে। বাড়িতে থেকে কয়েকটা দিন রেস্ট নাও। শাহাদ মনে মনে বলল, বাড়িতে থেকে আর নিম পাতার তিতা হতে চাই না। মুখে বলল, সামনের নির্বাচন নিয়ে কিছু প্ল্যান আছে বাবা, তাই যেতে হবে। আমি না গেলে ছেলেরা কেউ কাজ করবে না। আশফাক খান ছেলের কথায় বেজায় খুশি হলেন। এরকম ছেলেরাই তো জীবনে উন্নতি করে। রাজনীতির মাঠে এত ঘর পাগল হলে চলে না। শাহাদ একবার মায়ের সাথে দাঁড়িয়ে থাকা কুহুর দিকে তাকাল। আবারও সেই একই জিনিস। কুহু মুখ ভেঙচি দিল। দুইবার মুখ ভেঙচি দেখে শাহাদ আর বউয়ের দিকে তাকাল না। নীরবে খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। পার্টি অফিসে শাহাদ জমে থাকা সব কাজ করল। আশফাক খান দুটো মিটিং করল দলের নেতাকর্মীদের নিয়ে। মিটিংয়ে মোয়াজ্জেম আলীর ব্যাপারে দলের সবার সিদ্ধান্ত একরকম থাকল। সবাই তার বহিষ্কারের ব্যাপারে সহমত পোষণ করল। শাহাদের সিদ্ধান্তের জন্য তার প্রশংসা করল। দুটো মিটিং করেই আশফাক খান নেতাকর্মীদের নিয়ে বেরিয়ে গেলেন অন্য কাজে। শাহাদ আসন্ন নির্বাচনের প্ল্যান করতে ব্যস্ত হয়ে পড়ল। কুহু প্রায় অনেকক্ষণ তার মায়ের সাথে ভিডিও কলে কথা বলল। বাসার সবার খবর নিল। মায়ের সাথে ফোন শেষ করে কি ভেবে তোনাকে কল দিল। তোনয়া কল ধরেই অভিযোগ করে বলল, রসগোল্লা পেয়ে বান্ধবীকে ভুলে গেলি? এই ছিল তোর মনে? কুহু নাক টেনে কান্নার অভিনয় করে বলল, আর রসগোল্লা? নিমপাতার রসে জীবন টুইটুম্বুর, তাই তোকে মনে করতে পারিনি। তোনয়া কি হয়েছে জানতে চাইলে কুহু তার দুঃখের কথা খুলে বলল। তোনয়া খুব মর্মাহত হল এমন খবরে। বিয়ের আগে দুই বান্ধবী মিলে স্বামী নিয়ে কি করবে সেসব আলোচনা করত। দুজনের আলোচনার কেন্দ্রবিন্দু থাকত একজন অতি রোমান্টিক স্বামী, যে কিনা রোমান্সের ঠেলায় আকাশের চাঁদ আনতে রওয়ানা দিতেও দ্বিধা করবে না। অথচ শেষে কিনা কুহুর এই অবস্থা। বান্ধবীর এমন অবস্থা তোনয়া কিছুতেই মেনে নিল না। কুহুকে সান্ত্বনা দিয়ে বলল, মিষ্টি দিয়ে নিম পাতার তিতা সব ভ্যানিশ করে দে। যা, মিষ্টি করে এক পাতিল পায়েস রান্না কর, তারপর সেজেগুজে পায়েসের বাটি হাতে নিয়ে স্বামীর জন্য বসে থাক। তোনয়ার আইডিয়া পছন্দ হল কুহুর। সে তোনাকে ধন্যবাদ দিয়ে তৎক্ষণাৎ নিচে নেমে এলো। কিচেনে গিয়ে দেখল রেজিয়া সুলতানা আর জয়া বেগম দুপুরের রান্না করছে।
আশেপাশে কুলসুমা বেগম নেই। এই সুযোগে কুহু রেজিয়া সুলতানার কাছে দাঁড়িয়ে আস্তে করে বলল, মা, আমি একটু পায়েস রান্না করতে চাই। রেজিয়া সুলতানা প্রথমে অবাক হলেন। জিজ্ঞেস করলেন, শাহাদের জন্য? কুহু উপর নিচ মাথা নাড়িয়ে বলল, জি। পরক্ষণেই আবার বলল, না মানে, বাড়ির সবার জন্যই করতে চাই। কুহুর কথায় জয়া বেগম হেসে ফেললেন। হাসলেন রেজিয়া সুলতানাও। বললেন, ঠিক আছে, এসো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। কুহু রেজিয়া সুলতানার নির্দেশনা মেনে রান্নায় লেগে পড়ল। নিজ হাতেই সমস্ত কিছু করল। রেজিয়া সুলতানা হালকা পাতলা হেল্প করলেন কুহুকে। ছেলের বউয়ের এমন তৎপরতায় উনি খুশি হলেন। কুহুকে নিজের মতো করে রান্না করতে দিলেন। তবে নজর রাখলেন কুহুর যেন কোনো ভুল না হয় রান্নায়। এই খবর কুলসুমা বেগমের কানেও গেল। অন্য সময় দুপুরের রান্নার সময় তিনি রান্নার তদারকি করার জন্য রান্নাঘরে আসলেও এখন আর আসলেন না। কুহু যে তাকে কিছুটা ভয় পায় তা তিনি বুঝতে পারেন। তাই তিনি কুহুকে ভরকে দিতে চান না। শাহাদকে দুপুরে খাওয়ার জন্য বাড়ি আসতে হল। তার আসার ইচ্ছে ছিল না, কিন্তু রেজিয়া সুলতানার এক নাগারে ফোনের কারণে তাকে সব কাজ ফেলে আসতে হল। বাড়ি ঢুকে ড্রয়িং রুম ক্রস করার সময় সোফায় বসা রাফা তাকে দেখে উল্লাস করে বলে উঠল, ভাইয়া এসেছ? তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? রাফা হাতের বাটি থেকে এক চামচ পায়েস মুখে দিয়ে বলল, ভাবিমনি তোমার জন্য স্পেশাল পায়েস রান্না করেছে। ভীষণ টেস্ট হয়েছে। বলেই আরও এক চামচ মুখে দিল। শাহাদের চোখে মুখে একটা হাসি ছড়িয়ে পড়ল। কুহুর এমন কাণ্ডে সে কিছুটা লজ্জাও পেল। মেয়েটা একটা পাগল। বাড়ির সবার সামনে এভাবে কেউ স্পেশাল পায়েস রান্না করে খাওয়ায়? কেমন একটা লজ্জাজনক পরিস্থিতি। শাহাদ মুখের হাসি গোপন করে চোখে মুখে গাম্ভীর্য আনল, হালকা গলা ঝেড়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগল। কুহুর হাতের পায়েস খাওয়ার জন্য এক প্রকার অস্থিরতা অনুভব করছে সে। মনে মনে ঠিক করে ফেলল ঘরে গিয়ে গোসল সেরেই সে নিচে খেতে চলে আসবে। সরাসরি তো আর পায়েস চাইতে পারবে না, খেতে এলে নিশ্চয়ই দিবে। কিন্তু সবাই যেভাবে খাচ্ছে তার জন্য কম পড়বে না তো। ঘরে ঢুকে সে কুহুকে কোথাও পেল না। ঘড়ি খুলে সোফার কাছে যেতেই সে টেবিলের উপর পায়েসের বাটি দেখতে পেল। মৃদু হাসল শাহাদ। মেয়েটা পায়েসশুদ্ধ বাটি এনে তার জন্য সাজিয়ে রেখে দিয়েছে। শাহাদ ডান হাতের গোটানো পাঞ্জাবির হাতাটা আরেকটু গুটিয়ে নিয়ে সোফায় বসল। স্বচ্ছ কাচের বাটিটা হাতে নিল। কুহু বাটিতে একটা লাল প্লাস্টিকের চামচ দিয়ে রেখেছে। বোকা মেয়ে, পায়েসের বাটিতে কেউ প্লাস্টিকের চামচ দেয়? শাহাদ এক চামচ পায়েস মুখে নিল। তারপর আরেক চামচ দিল মুখে। প্রথম চামচে কিছু বুঝতে না পারলেও এখন কেমন জানি লাগছে পায়েসটা। মিষ্টির পরিমাণ ঠিকই আছে, কিন্তু সাথে একটা তিতাকুটে স্বাদও পাচ্ছে। শাহাদের ভ্রু কুঁচকে গেল। পায়েসটা গিলতে গিলতে সে বাটির পায়েসটার দিকে তাকাল। পায়েসটা দেখতে অন্যরকম, খাওয়ার আগে খেয়াল করেনি সে। কুহুকে কি পায়েসে এক্সট্রা কিছু দিয়েছে? শাহাদ বাটির পায়েসটা নেড়েচেড়ে দেখল। কই, কাজু কিশমিশ কিছুই তো নজরে পড়ছে না। শুধু গোটা গোটা কিসব দেখা যাচ্ছে। কুহু ওয়াশরুম থেকে বের হয়ে শাহাদকে বাটি হাতে নিয়ে বসে থাকতে দেখে প্রশ্ন করল, এটা হাতে নিয়ে বসে আছেন কেন? শাহাদ নজর সরিয়ে কুহুর দিকে তাকিয়ে প্রশ্ন করল, পায়েসে কিছু দিয়েছ নাকি? টেস্টটা এমন কেন? কুহু ভ্যাবাচাকা খেয়ে বলল, এটা তো পায়েস না, আমার ফেস প্যাক। শাহাদ কয়েকবার চোখের পাতা ফেলল। জিজ্ঞেস করল, ফেস প্যাক কি? রূপচর্চার জিনিস,
মুখে দেয়। অতি আশ্চর্য হয়ে শাহাদের চোখমুখ পাল্টে গেল। হাতে থাকা জিনিসটার দিকে আরেকবার তাকিয়ে প্রশ্ন করল, কি কি দিয়েছ এটাতে? কাঁচা দুধ, কলা, মধু আর একটু অলিভ অয়েল। শাহাদ বাটিটা টেবিলে ঠাস করে রেখে দিল। মুখের কাছে হাত মুষ্টি করে এনে একটু কাশল। হতভম্ব হয়ে তাকিয়ে রইল বাটিটার দিকে। কুহু যা বুঝার বুঝে গেছে। সে মিনমিন করে বলল, আপনি কি পায়েস ভেবে এটা খেয়ে ফেলেছেন? শাহাদ প্রশ্ন শুনে উঠে দাঁড়িয়ে গেল। নিজেকে শান্ত রেখে একবার কুহুর দিকে তাকাল। কুহু দুহাত নেড়ে আশ্বস্ত করে বলল, ভয় নেই, পেট খারাপ হবে না। আমি সব খাঁটি জিনিস দিয়েছি এতে। রূপচর্চার বিষয়ে আমি কোনো আপোষ করি না। শাহাদ হাসবে না কাঁদবে বুঝে পেল না। এমন রূপচর্চা সচেতন বউ আর কারো না হোক। এমন বউ থাকলে ফেসপ্যাক সহ আরও না জানি কি কি পেটে যাবে তার ঠিক নেই। কুহু আবারও বলল, আমি কি আপনার জন্য এক বাটি পায়েস এনে দিব? শাহাদ মাথা নেড়ে বলল, না না লাগবে না। আমি নিজ চোখে পাতিল থেকে পায়েস বাটিতে নিতে দেখব, তারপরেই খাব, এর আগে না। বলেই স্টাডিরুমের দরজা খুলে স্টাডিরুমে ঢুকে গেল। কুহু মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ল। তনয়ার কথায় উদ্বুদ্ধ হয়ে পায়েস রান্না করল। তারপর ঘরে এসে ভাবল একটু রূপচর্চা করে সেজেগুজে শাহাদের সামনে যাবে। তাই গুগল ঘেটে যত উপাদান পেয়েছে সব একসাথে করে ফেসপ্যাক বানিয়ে রেখেছিল মুখে মাখবে বলে। মুখ ধুয়ে এসে দেখে শাহাদ ফেসপ্যাক খেয়ে ফেলেছে। এত কাঠখড় পুড়িয়ে চুলার সামনে দাঁড়িয়ে স্বামীর জন্য পায়েস রান্না করল, অথচ স্বামী কিনা ফেসপ্যাক খেয়ে বসে আছে। হায়রে কপাল! চলবে।